আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের দেশে একটা ডামি নির্বাচন হয়ে গিয়েছে। আর ডামি নির্বাচনের আগে আমাদের বাংলাদেশে একটা রাতের ভোট হয়েছে, তারও আগে একটা বিনা ভোট হয়েছে 2014 সালে, এবং 2014 সনের আগে আবার একটা 1-11 হয়েছিল, এবং 1-11-এর পর যে নির্বাচনটি হয়েছে সেই 2008 সনের ডিসেম্বর মাসে বিএনপি অভিযোগ করে যে এই নির্বাচনে ব্যাপক এবং স্থূল কারচুপি এবং দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল। কিন্তু বিএনপির সেই অভিযোগ সত্য 2009 সনের বা 8 সনের সেই যে নির্বাচনটি, এটি দুনিয়াব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছিল। কিন্তু 2014, 18 এবং 2024 এই তিনটি নির্বাচন একটির সঙ্গে অপরটি পাল্লা দিয়ে কেবলই মাত্র খারাপ দিকে গিয়েছে। তো আমাদের দেশের যারা সাধারণ মানুষ, তারা খুব সাধারণ চিন্তা করে এবং সবসময় প্রেজেন্ট টেন্স নিয়ে চিন্তা ভাবনা করে এবং অতীতকাল নিয়ে ঝগড়া বিবাদ করে। আমি আবার বলছি, আমাদের দেশের সাধারণ মানুষের যে চরিত্র, শতকরা 99% মানুষ তারা আজকের দিন কি হলো, প্রেজেন্ট টেন্স, এটি নিয়ে চিন্তা ভাবনা করে। আর অতীত নিয়ে তারা কি করে, দ্বন্দ্ব ফ্যাসাদ করে। তো সেই দিক থেকে আজকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে দেশের বেশিরভাগ মানুষ মনে করছে যে গণভবনে কারা আছে, আওয়ামী লীগ, বঙ্গভবনে আওয়ামী লীগ, সরকারি অফিসে আওয়ামী লীগ, নির্বাচনে আওয়ামী লীগ, টাকা পয়সার মালিক আওয়ামী লীগ, ব্যবসা বাণিজ্যে আওয়ামী লীগ। আর বিএনপি কোথায় আছে? বিএনপি আছে জেলখানাতে, পালিয়ে, বিদেশে, এরপর গা ঢাকা দিয়ে, এবং কিছু মানুষ রাজপথে সিজনালি তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তো এর প্রেক্ষিতে যে সহজ এবং সরল যে সমীকরণ সাধারণ মানুষ দাঁড় করায়, তারা বলার চেষ্টা করে যেভাবে হোক না কেন আওয়ামী লীগ তো জয়লাভ করেছে, আর বিএনপি যত নীতি কথাই বলুক না কেন বিএনপি তো পরাজিত হয়েছে। এখন এই যে বিএনপি যে পরাজিত হলো, এই পরাজয়ের কারণটা কি, এটি নিয়ে আমি বলবো 7টি মূল কারণে বিএনপি আজকের এই অবস্থাতে পৌঁছে গিয়েছে। আর বিএনপির সারা বাংলাদেশের কোটি কোটি নেতাকর্মী সীমাহীন দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে রয়েছে, যেটা আমি শিরোনামে বলেছি যে 99টি দুর্ভোগ এবং দুর্দশার কারণ। 99টি দুর্ভোগ দুর্দশা ইন ডিটেলস বলতে গেলে মূলত ভিডিওর পরিধি দীর্ঘ হয়ে যাবে, কাজেই সংক্ষেপে যেটি আমি বলবো তাতে আপনারা বুঝে যাবেন যে এটা 99-এর জায়গায় 199ও হতে পারে। আর যেটি বলছিলাম যে প্রেজেন্ট টেন্স অনুযায়ী এরকমভাবে জয় পরাজয় মানুষ নির্ধারণ করছে, আর অতীত অনুযায়ী যারা আওয়ামী লীগের লোক আছেন, এমনকি বিএনপির লোক আছেন, তারা দ্বন্দ্ব ফ্যাসাদ করছেন এই কথা বলে যে কোন আমলে কী করেছেন, 15ই আগস্ট কেন জন্মদিবস পালন করা হবে বেগম জিয়ার, 21শে আগস্টের গ্রেনেড হামলার কেন নিন্দা জানানো হবে না, কেন এর জন্য বিএনপি দায়ভার গ্রহণ করবে না। এরপর খন্দকার মোশতাকের পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ক্ষমতায় এসেছিলেন, কেন আওয়ামী লীগের দাবি মতো বিএনপি স্বীকার করছে না যে মোশতাকের সাথে জিয়াউর রহমানের একটা সম্পর্ক ছিল। আবার উল্টো বিএনপি জঘন্য ভাষায় যে কথাগুলো বলছে বর্তমান প্রেক্ষাপটে, সেই কথাগুলো এই ইউটিউবে আমার পক্ষে বলা সম্ভব নয়। তারা বঙ্গবন্ধুর জমানা, বঙ্গবন্ধুর মৃত্যু, তার বাল্যকাল, তার জন্ম, তার কৈশোর, তার বৈবাহিক জীবন, তার পারিবারিক জীবন, তার ছেলে সন্তান, আত্মীয় স্বজন থেকে শুরু করে সব কিছু নিয়ে নিষ্ঠুর সমালোচনা গোপন এবং প্রকাশ্যে করে বেড়াচ্ছে। এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো দেশি বিদেশি নানা রকম গুজব, মিথ্যা কথা, এরপরে যেটি হয়নি এই ধরনের কথা বলেও অনেকে খুব সাময়িক আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নাকি খুব দুরারোগ্য রোগ হয়েছে, খুব লাস্ট স্টেজে আছে। এই গত 2023 সনের জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই কিন্তু এরকম গুজব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। তো এগুলো আসলে আলটিমেটলি
বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তো এই যে অতীতের যে দ্বন্দ্ব সংঘাত, সেই দ্বন্দ্ব সংঘাত এবং বর্তমানকালের যে অবস্থান, এই প্রেক্ষাপটে আমি 7টি কারণ বলবো যে কারণের বিএনপি মূলত আজকের এই অবস্থার মধ্যে পড়েছে। প্রথমত হলো আওয়ামী লীগ ক্ষমতায় বসে তারা সমস্ত নীতি নৈতিকতা, রাজনীতির ব্যাকরণ এবং রাজনীতির জ্যোতির্য সব ভুলে গিয়েছে। তাদের ইচ্ছা, তাদের কথাই আইন, এবং তারা তাদের সেই ইচ্ছা এবং কথাকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রশক্তিকে এতটা নিখুঁতভাবে করায়ত্ত করে, এতটা নিষ্ঠুরভাবে তাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদের বিরুদ্ধে ব্যবহার করেছে, এমনকি তাদের যারা আপনজন তাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। ফলে পুরো রাজনীতির ময়দানে আর রাজনীতি নেই। এখন কি আছে? পুলিশের ক্ষমতা, আমলাতন্ত্রের ক্ষমতা, চাঁদাবাজ থেকে শুরু করে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের ক্ষমতা এবং যত সব জঘন্য লোকের কর্তৃত্ব এখন সমাজে চালু হয়েছে। এটা রাজনীতির ঘোলা পানি, রাজনীতির কালো পানি বা রাজনীতির ঘূর্ণিঝড় বলতে পারেন। এই ঘূর্ণিঝড়, কালো পানি বা ঘোলা পানির মধ্যে আসলে কোনো কিছু স্থির থাকে না। মানুষ বা এর কবলে যে প্রাণী পড়ে, ঘোলা পানির মধ্যে যদি মাছ পড়ে, কালো পানির মধ্যে যদি আপনি কোনো প্রাণীকে ছেড়ে দেন, প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মধ্যে যদি মানুষ যে কোনো প্রাণীকে ছেড়ে দেন, তার হিতাহিত কাণ্ড জ্ঞান থাকে না। তো এরকম একটা ঘূর্ণি পাতের মধ্যে পুরো রাজনৈতিক বিধি ব্যবস্থা চলার কারণে কেবল বিএনপি নয়, আমি মনে করি আওয়ামী লীগের যে রাজনৈতিক বোধ এবং বুদ্ধি আছে সেটি নষ্ট হয়ে গেছে, এবং এই কারণে বিএনপির আজকের এই দুর্দশার প্রথম কারণ। দ্বিতীয় যে কারণ সেটি হলো বৈশ্বিক এবং পারিপার্শ্বিক একটি কারণ। অতীতে ভারত কিংবা চীন কখনোই বাংলাদেশকে এতটা গুরুত্ব দেয়নি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এবং প্রকৃতিগতভাবেই বাংলাদেশ কতগুলো সুযোগ পেয়েছে 2009 থেকে একেবারে 2000 বলতে গেলে করোনার আগ পর্যন্ত টানা কতগুলো সূচকে তারা বাংলাদেশের আমাদের এই জনগণ নির্ধারণ ভালো করেছে। গার্মেন্টস এক্সপোর্ট, ফরেন রেমিটেন্স, আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক ঋণ মিলিয়ে কর্মসংস্থান। ফলে কি হলো, এই যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে বিদেশি যারা বেনিয়া গ্রুপ রয়েছে, ভারত বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, আমেরিকা বলেন, তারা প্রচণ্ড কামড়াকামড়ি করেছে, এবং এই কামড়াকামড়ি করতে গিয়ে সঙ্গত কারণে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সখ্যতা হয়ে গেছে। এবং এখানে যদি আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি থাকতো কিংবা জাতীয় পার্টি থাকতো, তাদেরও কিন্তু একই অবস্থা হতো। ফলে এই যে একটা প্রকৃতির যে লীলা খেলা, সেই লীলা খেলাতে আওয়ামী লীগ যে সুযোগটা পেয়েছে, সেই সুযোগের কারণে আওয়ামী লীগের এই সুযোগটি বিএনপির জন্য দুর্বিষহ হয়ে পড়েছে। এটা গেল 2 নম্বর কারণ। 3 নম্বর যে কারণ সেটি হলো আমাদের যে রাষ্ট্রযন্ত্রের দুর্নীতিবাজদের যে দাপট, মেধাহীনদের যে দাপট, এটি রীতিমতো ক্যান্সার আকারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এবং তারা এই প্রথম 2টো কারণের জন্যে তারা এই বর্তমান রেজিমের সঙ্গে এমনভাবে আমদুদের মতো মিশে গিয়েছে যে এরা কোনটা আওয়ামী লীগ আর কোনটা রাষ্ট্রীয় কর্মচারী এটা বোঝা যাচ্ছে না। একজন লোক বিসিএস করেছেন, সিএসপি হয়েছেন, বা দাদা জমিদার ছিলেন, আরও বড় কিছু ছিলেন, এটা তার কাছে বড় বিষয় না। বড় বিষয় হলো সে কবে ছাত্রলীগ করতো, এটার গল্প তাকে বানাতে হবে, বানিয়ে যে যত কাছে যেতে পারে। এর ফলে কি হচ্ছে, নিজেদের এই ছাত্রলীগ প্রমাণ করার জন্য, আওয়ামী লীগ প্রমাণ করার জন্য, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের আদর্শের সৈনিক প্রমাণ করার জন্য তারা নির্বিচারে বিএনপি এবং জামাতের উপরে অত্যাচার চালিয়েছে, যেটি অতীতে কখনো হয়নি। এটি হলো 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো এই অতীতের যে 3টি কারণ, এই 3টি কারণে মোকাবেলা করার জন্য যে ম্যাগনেটিক নেতৃত্ব দরকার, সেই ম্যাগনেটিক নেতৃত্বটা কেবলমাত্র বেগম জিয়ার মধ্যে আছে আর জনাব তারেক রহমান সাহেবের মধ্যে আছে।
তো তারেক রহমান সাহেব দেশের বাইরে, আর বেগম খালেদা জিয়া, তাকে ধীরে 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 বিএনপির মধ্যে এক ধরনের লোক সৃষ্টি করা হয়েছে। এবং কোনভাবে যে তাকে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে এবং তাকে মামলার ফাঁদে জড়ানো হয়েছে, যেটা বেগম জিয়া নিজেও বিশ্বাস করতে পারেননি বা আস্থা রাখতে পারেননি। তো যখন মূল রাজনীতির, বিএনপির যে মূল রাজনীতি, সেই রাজনীতির কেন্দ্র থেকে দুটো মাথাকে দূরে সরিয়ে দেওয়া গেছে, ফলে দ্বিতীয় টায়ারের যারা নেতৃত্বে এসছেন, মূলত তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনো তারেক রহমান সাহেব, কখনো বেগম জিয়ার সঙ্গে পরামর্শ করতে হয়, যেটি একটি আমলাতান্ত্রিক জটিলতা, এবং এক্ষেত্রে অনেকটাই যে রাজনৈতিক সিদ্ধান্তের যে গতি, এটা কমে যায়। ফলে এখানে বিএনপি বারবার মার খাচ্ছে। এরপরে যেটি হলো সেটি হলো যে পরিবেশের কারণে, অবস্থার কারণে বিএনপির যারা লোকজন আছে তাদের অর্থ কমেছে, বিত্ত কমেছে, প্রভাব প্রতিপত্তি কমেছে। এর ফলে আওয়ামী লীগ যেভাবে তাদেরকে ট্রিট করেছে সারা বাংলাদেশে, এটির জবাব যে ভাষায় হওয়া উচিত ছিল, যে কায়দায় হওয়া উচিত ছিল, যে প্রক্রিয়াতে হওয়া উচিত ছিল, বা 2011-12 সনে বিএনপি যে রাজনৈতিক চরিত্র নিয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারত, সেই রাজনৈতিক চরিত্রটি তারা ধীরে 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 হারাতে হারাতে এখন শূন্যের কোঠায় চলে আসছে। ফলে আওয়ামী লীগ যদি তাদের দিকে বিশাল AK-47 নিয়ে আসে, তো সেক্ষেত্রে বিএনপি দুই সেটে ঢিল নিয়ে, গুলতি নিয়ে, তারপরে সিটকানি নিয়ে, বা ছোট একটা বেতের লাঠি নিয়ে যদি আওয়ামী লীগের সঙ্গে লড়াই করতে আসে, তাহলে যে অসম যুদ্ধটা হয়, সেই অসম যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয়, তেমনি বিএনপি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি হলো 5 নম্বর। 6 নম্বরে যেটি হচ্ছে সেটি হলো ক্রমাগত পরাজিত হতে হতে, অপমানিত হতে হতে, প্রতারিত হতে হতে, লাঞ্ছিত হতে হতে একটা সময় মানুষের বুদ্ধিশুদ্ধি, সাহস শক্তি হ্রাস পেতে থাকে, এবং অলৌকিক কোনো কিছু না ঘটা পর্যন্ত সাধারণত ঘুরে দাঁড়ানো যায় না। তো বিএনপি এখন ইচ্ছে করলেই রাতারাতি কোনো ইউনিক সিদ্ধান্ত নিতে পারছে না। তাদের মধ্যে অকারণ ভয় কাজ করছে, দ্বিধা এবং সংকোচ কাজ করছে, ফলে অনেক ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছে। এটা গেল 6 নম্বর। 7 নম্বর যে কারণ, সেই 7 নম্বর কারণ হলো আন্তর্জাতিক প্রতারণা। বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মিডল টায়ারের যে নেতৃত্ব রয়েছেন, তাদের সঙ্গে আন্তর্জাতিক যে বিভিন্ন গ্রুপ রয়েছে, দেশ রয়েছে, তারা আসলে বন্ধুর মতো আচরণ করেনি। তারা অনেকে মুনাফিকি করেছে, অনেকে সামর্থ্যের বাইরে গিয়ে ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য বড় বড় কথা বলেছে, এবং শেষ পর্যন্ত বিএনপিকে ধোঁকা দিয়েছে। এই 7টি কারণে আজকের এই বিএনপির এই অবস্থা। আর নেতাকর্মীদের যে 199টি কারণের কথা বললাম, দুর্ভোগ এবং দুর্দশা, এর মধ্যে মূলত যেটি আছে, প্রথমত যে থানা, পুলিশ, প্রশাসন থেকে শুরু করে সবার মধ্যে একটা প্রতিযোগিতা, যে কে কত বিএনপির উপর নির্যাতন চালাতে পারে, জুলুম চালাতে পারে। এই যে গায়েবী মামলা দেওয়া, এই জিনিসগুলো তো ছিল না। গুম, এত ব্যাপক মাত্রায় গুম, অপহরণ করা, বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে পাচার করে দেওয়া, ঘরের মধ্যে গভীর রাত্রে ঢুকে স্ত্রী পুত্র সন্তানের সামনে কোনো নেতাকে অপদস্থ করা, মারধর করা ঘরের মধ্যে, এবং যেন তেন লোক না, সাবেক মন্ত্রী এমপিদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। তো এই যে তাদেরকে ভয় দেখানো, ভীতি দেখানো, অনেককে জেলখানাতে নিয়ে তাদেরকে যাকে বলা হয় ভয় দেখানোর জন্য তাদেরকে ডিভিশন না দেওয়া, নানা রকম কর্মকাণ্ড করে নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। ফলে এই নেতাকর্মীরা দাঁড়াতে পারছে না। তারপরে যেটা আছে সেটা হলো নেতাকর্মীরা পারস্পরিকভাবে যে নিজেদের সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করবে, এই যোগাযোগের জায়গাটুকু সরকার রাখেনি। কোথাও একটা বৈঠক করলো, রেস্টুরেন্টে গিয়ে বৈঠক করলো, বাসায় বসে বৈঠক করলো বিএনপি বা জামাতের, সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ হাজির হয়ে তাদেরকে ধরে নিয়ে 6 মাসের কারাদণ্ড দিয়ে দেওয়া হলো। এমনকি জেলা শহর থেকে আসছে লোকজন, ঢাকাতে এসে নেতার সঙ্গে দেখা করতে আসছে, নেতা তাদেরকে বলে, আছে অমুক ক্লাবে আসো, তোমাদেরকে খাওয়াবো। এই 50-60 জন মিলে, এটা হয় অহরহ।
তো এরকম একটা খাওয়ার টেবিলে সবাই বসছে, সেখান থেকে সবাইকে ধরে নিয়ে গেছে। তো এই ঘটনাগুলো নেতাকর্মীদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছে, সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। তো এরকম যখন পরিস্থিতি হয় তখন দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অবিশ্বাস তৈরি হয়ে যায়, সরকারি অনেক এজেন্ট ঢুকে যায়। তো সঙ্গতের কারণে বিএনপির মধ্যে এরকম সরকারি এজেন্ট ঢুকে গিয়েছে একেবারে তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে। ফলে দলের শীর্ষ নেতৃত্ব দলের কোনো অভ্যন্তরীণ বা গোপন বিষয় জানার আগে দেখা যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোর হাতে সেই খবরগুলো চলে যাচ্ছে, এবং অনেকে স্বপ্রণোদিত হয়ে কিছু টাকার বিনিময়ে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা বলতে থাকে যে ঠিক আছে, আমি রেল লাইনে আক্রমণ চালিয়েছি দলের অমুকের নির্দেশ মতো, আমি বোমা মেরেছি। এরকম ঘটনা হয়তো চাপে, হয়তো তাপে, হয়তো টাকার প্রলোভনে অনেকে এই কাজগুলো করেছে। এইরকম 99 থেকে 199টি কারণে আজকের নেতাকর্মীদের জীবনে অনেক দুর্ভোগ নেমে আসছে। কিন্তু এই দুর্ভোগ থাকবে না। থাকবে না এই কারণে যে সবসময় যে কোনো খারাপ পরিস্থিতি ভালো মানুষ তৈরি করে, কঠিন পরিস্থিতি কঠিন মানুষ তৈরি করে। আর ফেভারেবল টাইম এটি সবসময় মানুষকে বিপর্যস্ত করে ফেলে। তো সেই ক্ষেত্রে বিএনপির আজকের যে দুর্বিষহ অবস্থা, এই দুর্বিষহ অবস্থা অনাগত দিনে তাদের জন্য একটি শুভ পরিণাম বয়ে নিয়ে আসবে বলেই আমার কাছে মনে হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।